हरिओम नमस्ते द डिजिटल एडुकेयारे सर्वेशम स्वागतम। तो प्रिय भाई बोनुरा द्वादश श्रेणीते इतिमध्ये যারা পঠন পাঠন শুরু করেছো আর যাদের সংস্কৃত বিষয় আছে, আজকে আমি সংস্কৃত বিষয়ের একটি গদ্যাংশ পড়াতে চলেছি। গদ্যাংশের নাম হচ্ছে বনকথা গুহা। আর হ্যাঁ আমার প্রিয় ভাই বোনুরা, যদি তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখো, আমার কথাগুলো যদি ভালো করে শ্রবণ করো, তাহলে অবশ্যই চাইলেও ভুলতে পারবে না। হ্যাঁ ঠিকই শুনেছো, যদি ভালো করে পঠন পাঠন করো, আমার কথা ভালো মতো শুনো, চাইলেও ভুলতে পারবে না। তাহলে দেখো এবারে কি আছে, আমরা প্রথমে কি করব, যে বনকথা গুহা যখন পড়বো বা পাঠ করব, তার আগে আমাদের জানতে হবে নাম, গদ্যাংশের নাম। আমাদের গদ্যাংশের নাম কি? এবারে দেখো আমাদের গদ্যাংশের নাম কি। এখানে হচ্ছে গদ্যাংশ, গদ্যাংশের নাম হচ্ছে বনকথা গুহা। গদ্যাংশের নাম কি? বনকথা গুহা। এবারে হচ্ছে এই বনকথা গুহার হচ্ছে লেখক শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব। কি বললাম? শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব। অর্থাৎ বনকথা গুহা যে আছে, এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, বনকথা গুহা এই পাঠ্যাংশটি পড়ার আগে আগে জানতে হবে যে বনকথা গুহা কি বা বনকথা গুহা এর অর্থ কি। তো বনকথা গুহা এর অর্থ হচ্ছে বনের গুহা। কি বললাম? বনের গুহা বা বনে অবস্থিত গুহা। যার রচয়িতা বা যার লেখক হচ্ছেন শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব। কি আছে? শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব। এবার এই যে বনকথা গুহা, এই বনকথা গুহার যে মূল গ্রন্থ সেটা জানতে হবে। বনকথা গুহার মূল গ্রন্থ ছিল আলিবাবা অ্যান্ড দ্য 40 থিপস। কি বললাম? আলিবাবা অ্যান্ড দ্য 40 থিপস। এখানে দেওয়া আছে এর সংস্কৃত অনুবাদ হচ্ছে চোর চত্বরিংশী কথা। এর সংস্কৃত অনুবাদ হচ্ছে চোর চত্বরিংশী কথা। তাহলে বনকথা গুহার যে মূল যে গ্রন্থ বা মূল যে গল্প গ্রন্থ, তার নাম হচ্ছে কি? আলিবাবা অ্যান্ড দ্য 40 থিপস। এটা হচ্ছে এই মূল গ্রন্থটিকে এটিকে কি করা হচ্ছে? সংস্কৃত ভাষায় অনুবাদ করা হয়েছে, যার নাম হয়েছে চোর চত্বরিংশী কথা। বোঝা গেছে আমি কি বললাম? যে আলিবাবা অ্যান্ড দ্য 40 থিপস এটা হচ্ছে মূল গল্প গ্রন্থ। এই গল্প গ্রন্থটিকে কি করা হয়েছে বলতো? যে অনুবাদ করা হয়েছে। অনুবাদের পর নাম হয়েছে চোর চত্বরিংশী কথা। এবারে একটু অন্য সম্বন্ধে জানতে হবে। প্রেক্ষাপট। প্রেক্ষাপট, এখানে প্রেক্ষাপটে কি দেওয়া আছে দেখো, পাঠক সমাজের উদ্দেশ্যে অচর্চিত সংস্কৃত ভাষাকে প্রসারের প্রচেষ্টা। তাহলে শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব কি করেছিলেন? যে পাঠকদের মধ্যে বা পাঠক সমাজের মধ্যে বা যারা পঠন পাঠন করছে তাদের মধ্যে এই অচর্চিত সংস্কৃত ভাষা, অচর্চিত বলতে যেটা চর্চা করা হয় না, এই যে অচর্চিত সংস্কৃত ভাষাকে প্রসারের প্রচেষ্টা। প্রসারে বলতে তাদের মধ্যে বিস্তার লাভের একটা প্রচেষ্টা, যে সংস্কৃত ভাষা সবাই জানুক, সংস্কৃত ভাষায় সবাই কথা বলতে পারুক, এরকম একটা ব্যাপার। সেই প্রেক্ষাপটের জন্য শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব কি করেছেন? রচনা করেছেন। কি রচনা করেছেন? বনকথা গুহা। তারপরে দেখো চরিত্র আলোচনা। এই যে বনকথা গুহা, এই যে গদ্যাংশটি, বনকথা গুহার যে গদ্যাংশটি, এর যে আলোচনা, এর যে চরিত্রগুলি, সেগুলি সংক্ষেপে আমাদের জানতে হবে। অলিপর্বা, এই বনকথা গুহা গদ্যাংশের মধ্যে বা গল্পের মধ্যে একটা চরিত্র আছে যার নাম অলিপর্বা। কি বললাম? অলিপর্বা। এখানে শর্টকাট করে পরিচয় দেওয়া আছে। প্রধান চরিত্র অলিপর্বা হচ্ছে কি? প্রধান চরিত্র। এবারে পরিশ্রমী ছিল, অলিপর্বা পরিশ্রমী ছিল, সৎ ছিল, তারপর হচ্ছে নির্লোভী ছিল, তারপর হচ্ছে উপস্থিত বুদ্ধি সম্পন্ন। তাহলে অলিপর্বা কেমন ছিল? অলিপর্বা চরিত্র ছিল, সে সৎ ছিল, তারপরে পরিশ্রমী ছিল, তার কোনো লোভ ছিল না, এবং তার মধ্যে উপস্থিত বুদ্ধি ছিল। 2 নম্বর চরিত্র বনকথা গুহা যে গল্পটি, এখানে আরেকটি চরিত্রের উল্লেখ পাওয়া যায়, সেটি হচ্ছে কি? অলিপর্বার ভাই কাশ্যপ। কি নাম? কাশ্যপ। কাশ্যপ হচ্ছে অলিপর্বার ভাই। এবারে কাশ্যপ কেমন ছিল বা তার চরিত্র কেমন ছিল দেখো, লোভী, তারপরে হচ্ছে আত্মমর্যাদাহীন। আত্মমর্যাদাহীন, সে লোভী আর আত্মমর্যাদাহীন ছিল। তারপরে দেখো এবারে অলিপর্বা ও কশ্যপের যে পিতা কেমন ছিলেন? সমমনোভাবাপন্ন। সমমনোভাবাপন্ন মানে সমমনোভাবাপন্ন বলতে কি বোঝাচ্ছে তোমাদের জানতে হবে কিন্তু, যে সমমনোভাবাপন্ন বলতে অর্থাৎ এখানে কিন্তু 2 ভাইয়ের উল্লেখ আছে, বা বনকথা গুহা গল্পের মধ্যে 2 ভাইয়ের উল্লেখ আছে। কে কে? কাশ্যপ ও অলিপর্বা, বা অলিপর্বা ও কাশ্যপ, এই 2 ভাই, এই 2 ভাইয়ের প্রতি তাদের পিতা কি ছিল? সমমনোভাবাপন্ন বলতে সমানভাবে দেখতেন, 2 ভাইকে সমানভাবে দেখতেন, অর্থাৎ কাউকে বেশি কাউকে কম এমন করে কিন্তু দেখতেন না। সেই জন্য
অলিপুর বা কশ্যপের পিতার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? সমদৃষ্টি সম্পন্ন বলা যায়। কি বললাম? সমদৃষ্টি সম্পন্ন বলা যায়। এখানে দেওয়া আছে সমমনোভাবাপন্ন, একই অর্থ বহন করে, দুটো শব্দ একই অর্থ বহন করে। এবারে দেখো এই যে বনকথা গুহা যে গদ্যাংশটি বা গল্পটি, এই গল্পে কি আছে? দস্যু সর্দার। দস্যু সর্দার কেমন ছিলেন? দায়িত্ববান ছিলেন এবং সচেতন। দস্যু সর্দার কেমন ছিলেন? দায়িত্ববান এবং সচেতন। হয়তোবা আমার প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, হয়তোবা চিন্তা করছো যে এখানে দস্যু আছে আবার দুজন আছে, এটা পড়লেই বোঝা যাবে। শুধু উৎসে কি আছে একটুখানি তোমরা জেনে নাও যে পড়াটার মধ্যে কি আছে। এটা হচ্ছে এতটুকু জানা থাকলে তোমাদের মেন বিষয়বস্তুটা একেবারে মাথার মধ্যে ঢুকে যাবে। তাহলে কি আছে? এখানে দস্যুর উল্লেখ আছে, বা বনকথা গুহা যে গল্পটি, এখানে দস্যুর উল্লেখ আছে বা দস্যু সর্দারের উল্লেখ আছে। সে কেমন ছিল? দায়িত্ববান আর সচেতন। তারপরে এখানে দেখো নেক্সট কি আছে? 39 জন চোর সহকারী দস্যু। তাহলে দস্যু সর্দার একজন ছিলেন দস্যু সর্দার, আর 39 জন কি ছিলেন? তার সহকারী চোর। তাহলে বনকথা গুহা যে গল্পটি, এখানে কতজন চোরের উল্লেখ আছে? কতজন? 40 জন। কেন 40 জন হলো? এই যে দস্যু সর্দার সেও তো চোর বা সেও তো দস্যু, কিন্তু তার আবার সহকারী দস্যু কতজন? 39 জন। তো এই হচ্ছে তোমাদের উৎসাহ যে বনকথা গুহা পড়ার আগে এতটুকু তোমাদের জানতে হবে। মূল গ্রন্থের নাম হচ্ছে আলিবাবা অ্যান্ড দ্য 40 থিভস। এটাকে কি করেছে? শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব কি করেছেন? সংস্কৃত ভাষায় অনুবাদ করেছেন। কোন ভাষায় অনুবাদ করেছেন? সংস্কৃত ভাষায় অনুবাদ করেছেন। আর প্রেক্ষাপট থেকে আমরা কি জানতে পারি? যে ঠিক সেই সময়ে কি হয়েছিল? যে শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব পাঠকদের মধ্যে অচর্চিত সংস্কৃত ভাষাকে কি করেছিল? যে প্রচলন করার জন্য বা প্রসারের জন্য বা বিস্তার লাভের জন্য কি করেছিল? এটা রচনা করেছিলেন। তো এবারে পরের পাতায় কি আছে? এবারে দেখো আমার প্রিয় ভাই বোনেরা, এবারে দেখো প্রথমে কি দেওয়া আছে? প্রথম লাইন থেকে আমরা জানবো যে পুরা পারসি কানাম পুরে কাসসাব আলী পরবা চাইতি সাহাদারু বাসতাসমা। এটাকে এমন করেও পড়া যায় বা এমন করেও পড়া যাবে যে পুরা পারসি কানাম পুরে। এখানে কি দেওয়া আছে? আরেকটা লক্ষ্য করো, এখানে বাংলা দেওয়া আছে, উপরে সংস্কৃত হরফে দেওয়া আছে। আমি সংস্কৃত হরফ ধরে পড়বো, তোমরা বাংলাটাও লক্ষ্য করতে পারো। যাদের মধ্যে কি আসে না, যারা সংস্কৃত হরফ বুঝতে একটু যাদের অসুবিধা হয়, তারা হচ্ছে নিচে লক্ষ্য করবে, আর আমি সংস্কৃত হরফ দেখে কিন্তু তোমাদের পড়াচ্ছি। কি আছে? পুরা পারসিকানাম পুরে কাসব আলী পরবা চাইতি শাহাদারু বাসাতা স্মা। কি বলা হলো? পুরা পারসিকানাম পুরে কাসব আলী পরবা চাইতি শাহাদারু বাসাতা স্মা। অর্থাৎ প্রাচীনকালে, কি বললাম? প্রাচীনকালে পারস্য নগরে কশ্যপ ও অলিপর্বা নামে দুই ভাই বাস করত বা করতেন। কি বললাম? যে পুরা বলতে প্রাচীনকালে। কোন নগরে বললাম? পারস্য নগরে। পারস্য নগরে, নগরের নাম মনে রাখতে হবে। পারস্য নগরে কাশ্যপ ও অলিপর্বা নামে দুই ভাই বাস করত। তাহলে প্রথম লাইন থেকে কি জানতে পারলাম? যে প্রাচীনকালে পারসিক নগরেও বলা হয়, পারসিক নগরে কাশ্যপ ও অলিপর্বা নামে দুই ভাই বাস করত। এটা কি বলা হচ্ছে? পুরা পারসিকানাম পুরে কাশ্যপ অলিপর্বা চ ইতি শাহাদারু বসত স্ম। তারপরের লাইনে কি দেওয়া আছে? তয় জনক ন অতি প্রাভূত ধান বভুব। কি দেওয়া আছে? তয় জনক ন অতি প্রাভূত ধান বভুব। এর অর্থ হচ্ছে তাদের পিতার বেশি ধন সম্পদ ছিল না। তাদের পিতার বেশি ধন সম্পদ ছিল না। এখানে তাদের বলতে কাদের কথা বোঝানো হচ্ছে? কশ্যপ ও অলিপর্বা, এই দুই ভাইয়ের যে পিতা বা তাদের যে বাবা ছিলেন তার বেশি ধন সম্পদ ছিল না। তারপরে কি দেওয়া আছে দেখো, সুতয়া তুল্য বৃত্তে আসৌ, সুতয়া তুল্য বৃত্তে আসৌ মৃত্যুম সন্নিহিতম প্রেক্ষ নিজম বিত্তাধিকম তায়ো সমম ব্যভজত। কি দেওয়া আছে? আবার বলছি, সুতয়া তুল্য বৃত্তে আসৌ মৃত্যুম সন্নিহিতম প্রেক্ষ নিজম বিত্তাধিকম তায়ো সমম ব্যভজত। এর অর্থ হচ্ছে দুই পুত্রের প্রতি, দুই পুত্র বলতে এখানে কে কে? দুই পুত্র বলতে এখানে কশ্যপ ও অলিপর্বা। কশ্যপ ও অলিপর্বা, আলিপর্বা নয় কিন্তু অলিপর্বা, এই দুই পুত্রের প্রতি সমদৃষ্টি সম্পূর্ণ হয়ে বা সম মনোভাবাপন্ন হয়ে তাদের পিতা কি করলেন? যে দুই ভাইয়ের মধ্যে তার যতটুকু কি ছিল, এখানে ধন সম্পদের উল্লেখ নেই, যে দুই পুত্রের প্রতি সমদৃষ্টি সম্পূর্ণ হয়ে
সে কি করলো, যখন সে ভাবছে আমি বেশি দিন আর বাঁচবো না, তার মৃত্যুকে সে দেখতে পাচ্ছে যে আমি আর বেশি দিন বাঁচবো না বা আমার মৃত্যু কাছাকাছি চলে এসেছে, ঠিক সেই সময়ে নিজের যে ধন সম্পদ, নিজের যে ধন সম্পদ বা যতটুকু ধন সম্পদ ছিল ততটুকুই দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। দুই ভাইয়ের মধ্যে কি করলেন, সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে এই লাইন থেকে আমরা কি জানতে পারলাম, যে দুই পুত্রের প্রতি, দুই পুত্র বলতে, আচ্ছা তোমরা বলো তো দুই পুত্র বলতে কি কি নাম ছিল দুই পুত্রের? কাশ্যপ ও আলীবর্বা। এই দুই পুত্রের প্রতি সমদৃষ্টি সম্পূর্ণ হয়ে, মানে দুই পুত্রকে সমান দৃষ্টিতে দেখে যখন তিনি ভাবলেন আমি আর বেশি দিন বাঁচবো না, নিজের মৃত্যুকে সে দেখতে পাচ্ছে, ঠিক সেই সময়ে তার যতটুকু ধন সম্পদ ছিল দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তারপরের লাইনে কি আছে দেখো, ইয়ানাতৌ বিবাহ বার্দ, এখানে বিভবাদি আরজানা বিষয়ে, এখানে সন্ধি বিচ্ছেদ করলে বললে ইয়ানাতৌ বিভবাদি আরজানা বিষয়ে তুল্য অবস্তৌ সেতাম, যাতে তারা দুজন, ইয়ানাতৌ যাতে তারা দুজন অর্থাদি উপার্জনের ক্ষেত্রে, অর্থাৎ ধন সম্পদ উপার্জনের ক্ষেত্রে সমান ভাগের ভাগিদার হতে পারে। দুজন বলতে তারা দুজন বলতে কাশ্যপ ও আলীপূর্বা, এই দুই ভাই কি হতে পারে, অর্থাদি উপার্জনের ক্ষেত্রে কি হতে পারে, সমান ভাগের ভাগিদার হতে পারে। তারপরে কি দেওয়া আছে, অতঃ কাশ্যপ কাশ্যচি, অতঃ কাশ্যপ কাশ্যচিৎ মহাধনস্য, কাশ্যচিৎ মহাধনস্য পুত্রীম উদ্বাহত। এবারে দেখো কি বলা আছে, তারপর, তারপর কি হয়েছে, তারপর কাশ্যপ কোনো এক মহাধনীর বা কোনো এক বড়লোকের মেয়েকে বিয়ে করলো। এখানে দেখো তারপর কাশ্যপ কি করলো, কোনো এক বড়লোকের মেয়েকে বিয়ে করলো। কে বিয়ে করলো, কাশ্যপ। ইয়েনস, ইয়েনস, এটা হবে না, এটা ভুল আছে, ইয়েনস সপদি এব নগরবাসী বণিক বারৈ তুল্য বিবাহ বিভাব বভুব। এর অর্থ হচ্ছে যার ফলে সে খুব তাড়াতাড়ি নগরের যে অন্যান্য অন্যান্য বণিকেরা আছে বা অন্যান্য ব্যবসায়ীরা আছেন তাদের সমকক্ষ হয়ে উঠলো। নগরের অন্যান্য ব্যবসায়ীরা বলতে আরো যে যাদের অনেক টাকা পয়সা বা অনেক যে বড় লোক আছে নগরের অন্যান্য বড় লোকেরা, তাদের সমকক্ষ বা তাদের সমান হয়ে উঠলেন। কে হয়ে উঠলেন বলতো, এখানে হচ্ছে কাশ্যপ। কিভাবে, যেহেতু কাশ্যপ কি করলেন, কোনো এক বড় লোকের মেয়েকে বিয়ে করলো। সেই বড় লোকের মেয়েকে বিয়ে করার পর সে খুব তাড়াতাড়ি তার নগরের যে অন্যান্য বণিকরা ছিলেন বা ব্যবসায়ীরা ছিলেন তাদের সমান ধন সম্পদ হয়ে উঠল। এরপরে দেখো বিবিধ ইচ্ছা, বিবিধ ইচ্ছা বিলাসী কালাম আনায়াত, বিবিধ ইচ্ছা কালাম, বিবিধ ইচ্ছা বিলাসী কালাম অনায়াত। এর অর্থ হচ্ছে নানা ভোগ বিলাসিতায় সে সময় কাটাতে লাগলো। নানা ভোগ বিলাসিতা, যখন যেটা ইচ্ছে তখন সেটা করছে, এরকম ভোগ বিলাসিতায় সময় কাটাতে লাগলো। আচ্ছা কে সময় কাটাতে লাগলো বলতো, এখানে কাশ্যপ। তারপরে তথা হি প্রাভূত ধানত্বাৎ, তথা হি প্রাভূত ধানত্বাৎ ঈপ্সিতম কিমপি বস্তু তস্য দুরাসাদম নাসিত বা ন আসিত। কি আছে, তথা হি প্রাভূত ধানত্বাৎ ঈপ্সিতম কিমপি বস্তু তস্য দুরাসাদম ন আসিত। অনেক টাকা পয়সা হওয়ায়, অনেক টাকা পয়সা হওয়ায় এমন কোন বস্তু বা এমন কোন জিনিস রইল না যে কাশ্যপ পায়নি। তার মানে কি বোঝা যাচ্ছে, যে অনেক টাকা পয়সা হওয়ার ফলে কাশ্যপের এমন কোন বস্তু বা জিনিস থাকলো না সে পায়নি। তাহলে এই পেরা থেকে কি বোঝা গেল, আমি আবার একবার শর্টকাট করে বলে দিচ্ছি, যে প্রাচীনকালে পারস্যিক নগরে কাশ্যপ ও আলীপর্বা নামে দুই ভাই বাস করত। তাদের পিতার বেশি ধন সম্পদ ছিল না। দুই পুত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে যখন তাদের পিতা ভাবলো যে আমি আর বেশি দিন বাঁচবো না বা আমার অতি সত্বর মৃত্যু হতে চলেছে, এরকম চিন্তা ভাবনা করে দুই পুত্রকে কি করলো, যে তার যতটুকু ধন সম্পদ ছিল সমান ভাগে ভাগ করে দিলেন। তারপরে কি হলো, যে যাতে তারা কি করে, যাতে তারা দুই ভাই বা কাশ্যপ ও আলীপূর্বা কি হতে পারে, যে অর্থাদি উপার্জনের ক্ষেত্রে বা টাকা পয়সা অর্জনের ক্ষেত্রে সমান ভাগের ভাগিদার হতে পারেন। কিন্তু কাশ্যপ কি করলেন, কাশ্যপ কোনো এক বড়লোকের মেয়েকে বিয়ে করলো, যার ফলে নগরের যে অন্যান্য বণিকেরা বা অন্যান্য যে ব্যবসায়ীরা ছিলেন তাদের সমান টাকা পয়সা হয়ে উঠলো। সেই জন্য কাশ্যপের অনেক টাকা পয়সা হওয়ার ফলে এমন কোন বস্তু বা এমন কোন জিনিস রইল না যে সে পায়নি, অর্থাৎ সবকিছুই কাশ্যপ পেয়েছে আর নানা ভোগ বিলাসিতার মাধ্যমে সে দিন কাটাতে থাকলো। তো এবারে পরের পরে কি দেওয়া আছে দেখি,
এবারে কি দেওয়া আছে পরের প্রায়, এটা হচ্ছে দ্বিতীয় প্যারা। এবারে কি আছে দেখো, ইয়থা আলি পারবানা, ইয়থা আলি পারবানা তথা তাস্য শ্বশুরাস্য ওপি অল্পম এবা বিত্তম আসিত। অন্যদিকে একটু আগে আমরা কি জানতে পারলাম বলো তো তোমরাও, একটু আওয়াজ করো। একটু আগে কি জানতে পারলাম, কশ্যপের অর্থনৈতিক অবস্থা কেমন হয়ে উঠলো? বড়লোক। ব্যবসায়ীরা বড়লোকে হয়, তাই না? তো যাই হোক, এবারে কি বলা আছে দ্বিতীয় প্রায়, ইয়থা আলি পারবানা তথা তস্য শ্বশুরাস্য অপি অল্পম এবা বিত্তম আসিত। আচ্ছা আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? আমার কথাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ পাক্কা? তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে যেই রকম অলিপূর্বা ছিল ঠিক তেমনি তার শ্বশুরেরও অল্পই ধন সম্পদ ছিল। অলিপূর্বা কেমন ছিল? অলিপূর্বা কেমন ছিল? হ্যাঁ গরিব ছিল, তাই না? গরিব ছিল। এবারে অলিপূর্বা যেমন দরিদ্র ছিল ঠিক তেমনি তার যে শ্বশুর তারও কিন্তু অল্পই ধন সম্পদ ছিল, অর্থাৎ অলিপূর্বার শ্বশুরও কিন্তু গরিবই ছিলেন। তারপরে ইয়ানস নিশ্রিক উটজে কৃতবাসহ, ইয়ানস নিশ্রিক উটজে কৃতবাসহ আত্মানম চ কলত্রপতানি চ মহত কষ্টেন পুপস। কি আছে? ইয়ানস নিশ্রিক উটজে কৃতবাসহ আত্মানম চ কলত্রপতানি চ মহত কষ্টেন পুপস। এর অর্থ হচ্ছে যে অলিপূর্বা যেহেতু গরিব ছিল, অলিপূর্বার শ্বশুর যেহেতু গরিব ছিল, সেই জন্য অলিপূর্বা কি করতেন যে একটি হতশ্রী বলতে কি বলতো? হতশ্রী বলতে কি? আওয়াজ করো, কি হতশ্রী বলতে? সুন্দর। হ্যাঁ হতশ্রী বলতে সুন্দর, বিশ্রী বলতে সুন্দর, পারবে না তোমরা। নিশ্চিক বলতে হতশ্রী, হতশ্রী বলতে যেটা সৌন্দর্যহীন, ঠিক আছে? সৌন্দর্যহীন, যেটা সুন্দর নয় সেটাকেই বিশ্রী বলা হচ্ছে, সেটাকেই হতশ্রী বলা হচ্ছে। এই যে সৌন্দর্যহীন, উটোজে বলতে কুটিরে, উটোজে বলতে কি বলতো? কুটিরে, উটোজে বলতে কুটিরে কৃতবাস। এবারে এটাকে সাজিয়ে বললে পুরো লাইনটা কি হবে যে যার ফলে, আমি প্রথম লাইনে কি বললাম বলতো? প্রথম লাইনে আমি বললাম যে অলিপূর্বা যেমন দরিদ্র ছিল ঠিক তেমনি অন্যদিকে তার শ্বশুরও দরিদ্রই ছিল, যার ফলে অলিপূর্বা একটি হতশ্রী বা বিশ্রী বা সৌন্দর্যহীন কুটিরে বা কুড়ে ঘরে বসবাস করে নিজেকে এবং তার স্ত্রী সন্তানদের খুব কষ্টে পরিপালন করত। বোঝা গেছে কি বললাম? আমার প্রিয় ভাই বোনেরা ভালো করে লক্ষ্য করো যে যার ফলে, যেহেতু অলিপূর্বা দরিদ্র বা গরিব, সেই জন্য অলিপূর্বা একটি বিশ্রী বা সৌন্দর্যহীন কুটিরে নিজে বসবাস করে নিজেকে আর তার স্ত্রী সন্তানদের খুব কষ্ট করে পরিপালন করতেন। তারপরে অসৌ, এখানে বানানটা ভুল দেওয়া আছে, অসৌ প্রত্যাহ মুসাসি সমুত্থায় ইন্দন ছেদনায় বিপিনাম রাজতি। কি দেওয়া আছে এবারে দেখো, অসৌ প্রত্যাহ মুসাসি সমুত্থায় ইন্দন ছেদনায় বিপিনাম ব্রাজতি। এর অর্থ হচ্ছে যে সে প্রতিদিন ভোরবেলায় উঠে, অলিপূর্বা অর্থাৎ সে বলতে এখানে অলিপূর্বাকে বোঝানো হচ্ছে, অলিপূর্বা প্রতিদিন ভোরবেলায় উঠে কি করতো? জ্বালানি কাঠ, ইন্ধন ছেদনায় জ্বালানি কাঠ কাটার জন্য বনে যেত। কি বললাম? অলিপূর্বা প্রতিদিন ভোরবেলায় উঠে জ্বালানি কাঠ কাটার জন্য, জ্বালানি কাঠ মানে কি? খড়ি, জ্বালানি কাঠ যেটা দিয়ে রান্না করা হয়, তো জ্বালানি কাঠ কাটার জন্য অলিপূর্বা কোথায় যেত? বনে যেত। আচ্ছা তাহলে অলিপূর্বাকে এক কথায় কি বলা হবে? অলিপূর্বা পেশাগতভাবে কি ছিলেন? কাঠুরিয়া। ঠিক আছে, অলিপূর্বা পেশাগতভাবে কি ছিলেন? কাঠুরিয়া। আচ্ছা এবারে দেখো, ছিন্নম ইন্ধনম ত্রয়াণম গদর্বনম পৃষ্ঠগতম কারতি পুরাম আনয়তি তত্র চ বিক্রিণীতে ততচ্চ লাভেন ধানেন বৃত্তিম কারতি। কি আছে যে ছিন্নম ইন্ধনম ত্রয়াণম গদর্বনম পৃষ্ঠগতম করতি পুরম আনয়তি তত্র চ বিক্রিণীতে ততচ্চ লাভেন ধনেন বৃত্তিম করতি। এর অর্থ হচ্ছে অলিপূর্বার 3টি গাধা ছিল, অলিপূর্বার 3টি গাধা, অলিপূর্বা বনে গিয়ে যখন জ্বালানি কাঠ কাটে, সেই জ্বালানি কাঠ কাটার পরে তার 3টি যে গাধা, অলিপূর্বার 3টি গাধার পৃষ্ঠে বা পিঠে সেই জ্বালানি কাঠ চাপিয়ে দেয়, চাপিয়ে দিয়ে নগরে নিয়ে আসে।
নগরে নিয়ে আসার পর সেগুলি সেখানে বিক্রি করে, বিক্রি করার পরে যে টাকা পায় সে টাকা দিয়ে সে কি করে জীবনযাপন করে, জীবনযাপন করে। তাহলে দেখো এই পেরা থেকে আমরা কি জানতে পারলাম? এই পেরা থেকে জানতে পারলাম যে অলিপর্বা যেমন দরিদ্র ছিল ঠিক অন্যদিকে তার শ্বশুরও একই রকম দরিদ্রই ছিল, যার ফলে অলিপর্বা একটি সৌন্দর্যহীন বা বিশ্রী কুটিরে বা কুড়ে ঘরে বসবাস করে নিজেকে এবং তার স্ত্রী সন্তানদের খুব কষ্টে পরিপালন করতো। এবারে অলিপর্বা প্রতিদিন ভোরবেলায় উঠে জ্বালানি কাঠ কাটার জন্য, অলিপর্বা প্রতিদিন ভোরবেলায় উঠে জ্বালানি কাঠ কাটার জন্য বনে যেত। সেখানে কাটা জ্বালানি কাঠ বা জ্বালানি কাঠ কাটা হয়ে গেলে তার 3টি গাধা ছিল, 3টি গাধার পিঠে সেই কাঠগুলি চাপিয়ে দিত, চাপিয়ে দিয়ে সেগুলিকে আবার নগরে নিয়ে আসতো। সেই নগরে বিক্রি করার পর যা টাকা পয়সা পেত সেই টাকা পয়সা দিয়ে অলিপর্বা নিজের সংসার চালাতো বা জীবনযাপন করতো। এবারে পরে প্রায় কি আছে? আচ্ছা একটা কথা বলো তো, তোমরা বুঝতে পারছো তো পাক্কা? আচ্ছা সবাই মিলে একবার বলবে তো হরিওম, আরেকবার আওয়াজ করো হরিওম। বাহ। এবারে দেখো এবারে কি আছে, এবারে তৃতীয় পেরে দেওয়া আছে আত্র একদা অলিপর্বা নিত্যম ইব বনম গতঃ। পড়বো এমন করে, হ্যাঁ? অথ একদা অলিপর্বা নিত্যম ইব বনম গতঃ, অর্থাৎ অথ একদা অলিপর্বা নিত্যম ইব বনম গতঃ। এর অর্থ হচ্ছে যে তারপর কোনো একদিন অলিপর্বা প্রতিদিনের মতো বনে গিয়েছিলেন বা বনে গিয়েছিল। কি বলা আছে? তারপর একদিন অলিপর্বা প্রতিদিনের মতো বনে গিয়েছিল। তত্র চ পর্যাপ্তম কাষ্টম চিচ্ছেদ। এর অর্থ হচ্ছে আর সেখানে অনেক কাঠ কাটলো। তত্র চ পর্যাপ্তম কাষ্টম চিচ্ছেদ, সেখানে অনেক কাঠ কাটলো। কে কাঠ কাটলো বলো তো? অলিপর্বা। তারপরে তৎক্ষণাৎ দূরে নাভাসি বিসর্পত পাংশু পটলম তৎসদৃশ্যতাম আঘত। একদিন এখানে ভালো করে বুঝতে হবে, এই যে পড়াটা অনেক বড়, কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা যারা এই সময়ে যারা ইতিমধ্যে আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো, হ্যাঁ তোমাকেই বলছি, এই যে মূল যে বিষয়, এই মূল বিষয়ে আসলো এখানে ভালো করে বোঝার চেষ্টা করো যে এই পেরার মাধ্যমে কি বলা হচ্ছে যে অলিপর্বা তারপর কোনো একদিন অলিপর্বা প্রতিদিনের মতো বনে গিয়েছিল। আচ্ছা প্রতিদিনের মতো কেন বলা হচ্ছে? যেহেতু অলিপর্বা ভোরবেলায় উঠে বনে যায় সেই জন্য। আর সেখানে গিয়ে তাত্রচ্চা পর্যাপ্তম কাষ্টম চিচ্ছেদ, সেখানে কি করলো যে অনেক কাঠ কাটলো বা অনেক জ্বালানি কাঠ কাটলো। তারপরে ঠিক সেই সময় কি হয়েছে, যখন কাঠ কাটা হয়ে গেছে অনেক, ঠিক সেই সময় তৎক্ষণাৎ দূরে নাভাসি বিসর্পত পাংশু পটলম তৎসদৃশ্যতাম আঘত। এর অর্থ হচ্ছে তারপর যখন অনেক কাঠ কাটা হয়ে গেছে ঠিক সেই সময়ে দূরের আকাশ থেকে এখানে ভালো করে লক্ষ্য করো, ধুলো রাশি, একে বেঁকে আসা ধুলো রাশি। আমি কাঠ কাটতেছি, কাঠ কাটা হয়ে গেছে, এমন সময় অবাক হয়ে, ঠিক আছে, আরে বাবা এমন করে তাকিয়েছিল। তাহলে দেখো কি দেখতে পেলো অলিপর্বা কি দেখতে পেলো? হ্যাঁ ধুলো রাশি। কি বললাম? ধুলো রাশি। কোথায় দেখতে পেলো অলিপর্বা? হ্যাঁ আকাশে। এখানে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে মৌনম তিষ্ঠন্তু সার্বে আহম কিম বদামি এতৎ শৃণবন্তু। গরম আমারও লাগছে। এখানে বুঝতে হবে যে অলিপর্বা প্রতিদিনের মতো একদিন কি কোথায় গিয়েছিলেন? বনে গিয়েছিল। সেখানে অনেক কাঠ, অনেক জ্বালানি কাঠ কেটেছিল। ঠিক সেই সময় দূরের আকাশে একে বেঁকে আসা ধুলো রাশি তার দৃষ্টিগোচর হলো বা সে দেখতে পেলো। কি দেখতে পেলো? একে বেঁকে আসা ধুলো রাশি। কোথায় দেখতে পেলো বলতো? আকাশে দেখতে পেলো। এবারে কিন্তু ধুলো রাশি অনেক সময় যারা পড়াশোনা করবে না, পড়াটা বুঝবে না, মাটিতে দিয়ে দিবে। অপশনে আসতেই পারে যে অলিপর্বা ধুলো রাশি কোথায় দেখতে পেয়েছিল, মাটিতে, আকাশে, এমন করে দিতে পারে। তখন যে জানে না ধুলো রাশি কোথায় দেখতে পাওয়া যায়, মাটিতে, টিক করে দিয়ে দিবে। কোথায় দিয়ে দিবে? মাটিতে। নম্বরটা পাবে। তাহলে দেখো এরপরে কি আছে? তত্র চ দত্ত দৃষ্টি
এটা ভুল আছে, একটু দেবো। হ্যাঁ, তত্র চ দত্ত দৃষ্টি রায়ম হবে, রায়ম যাজৌ এস রজস্তম এতম এব দেশম উদ্দেশ্য সবেগম প্রধাবতাম অশ্বারোহণম বলেন উত্থাপতে। কি দেওয়া আছে যে তত্র চ দত্ত দৃষ্টি রায়ম যাজৌ এস রজস্তম এতম এব দেশম উদ্দেশ্য সবেগম প্রধাবতাম অশ্বারোহণম বলেন উত্থাপতে। এবারে যখন দূরের আকাশে ধুলোরাশি দেখলো বা দেখতে পেলো অলিপূর্বা, এবারে কি করছে, দত্ত দৃষ্টি মানে আরো ভালো করে দৃষ্টি দিয়ে দেখলো, আরো ভালো করে দৃষ্টি দিয়ে দেখলো। ঠিক আছে, আমরা অনেক সময় যেতে যেতে দড়িকে সাপ বলে মনে করি না বাবা, ঠিক আছে, তারপর আরো ভালো করে দেখি না, বা কোনো কিছু একটু। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওর মাধ্যমে দেখছো, তোমাদেরও দেখবে একদিন না একদিন হবে এমন যে কোনো কিছু ভালো করে লক্ষ্য করোনি, কিন্তু আরো ভালো করে দেখার চেষ্টা করো। হয় কি, যেটাকে ভালো মতো দেখতে পাই না আবার ভালো করে দেখার চেষ্টা করি না। তাহলে এখানে অলিপূর্বা ঠিক কি করেছে, যে যখন লক্ষ্য করলো দূরের আকাশে কি এঁকে বেঁকে আসা ধুলো রাশি উত্থিত হচ্ছে, ঠিক সেই সময় আরো ভালো করে দেখে সে জানতে পারলো, কি জানতে পারলো, হ্যাঁ এটি ধুলো রাশি, এটি ধুলো রাশি, আর এই ধুলো রাশি এই জায়গার উদ্দেশ্যে আসছে, আর এটি অশ্বারোহী দস্যুদের দ্বারা বা অশ্বারোহী দস্যুদের খুরের দ্বারা উত্থিত হচ্ছে। অশ্বারোহী দস্যু বলতে বলতে পারবে কেউ? অশ্বারোহী দস্যু বলতে, অশ্ব বলতে কি হাতি, ঘোড়া, আরোহী বলতে যে ঘোড়ায় উঠে, ঘোড়ায় আরোহণ করে। অশ্বারোহী দস্যু বলতে ঘোড়ায় উঠেছে এমন দস্যুদের পায়ের যে খুর, ঠিক আছে, পায়ের মধ্যে খুর থাকে নিচে, ঠিক আছে, সেটার দ্বারা কি হচ্ছে, উত্থিত হচ্ছে। তাহলে এখানে কি মনে করলো যে অলিপূর্বা ধুলো রাশিটাকে ভালো করে জেনে কি দেখলো, যে সে চিন্তা করছে যে আচ্ছা এই ধুলো রাশিটা আমি যেখানে আছি বা এই জায়গার উদ্দেশ্যেই আসছে, আর এটি কি হয়েছে, অশ্বারোহী যে দস্যুরা আছে তাদের দ্বারা, তাদের পায়ের যে খুরের দ্বারা উত্থিত হচ্ছে বা উড়ছে। ঠিক আছে, তারপরে দেখো এবারে কি হয়েছে, ইয়াতা উসমিন দেশে রাজপুর সনা সংসরন্তি তুরঙ্গ সাদিবি দর্শবি মাবম। এবারে অলিপূর্বা আবার ভাবছে, আচ্ছা যেহেতু এই জায়গায় রাজার পুরুষেরা চলাফেরা করে না, যেহেতু এই জায়গায় অন্যান্য মানুষেরা চলাফেরা করে না, বনে বা জঙ্গলে কি চলাফেরা করে, করে কি খুব কম, তাই না? সে ভাবছে যে যেহেতু এই জায়গায় রাজার অনুচরেরা এই জঙ্গলে চলাফেরা করে না, সেহেতু অশ্বারোহী দস্যুরাই হতে পারে। এমন করে চিন্তা করলেন বা ভাবলেন কি হতে পারে, অশ্বারোহী দস্যু, যারা ঘোড়ায় চড়ে দস্যুগিরি করে, যারা কি করে ঘোড়ায় চড়ে দস্যুগিরি করে, তাদেরকে অশ্বারোহী দস্যু বলা হয় বা চোর বলা হয়। ঠিক আছে, আচ্ছা এটা কে চিন্তা করলো বলো তো? অলিপূর্বা। কে চিন্তা করলো? অলিপূর্বা। আচ্ছা আমার কথাগুলো বোঝা যাচ্ছে না? বুঝতে পারছো না তোমরা? পারছো না? যাই হোক, থ্যাংক ইউ, বুঝতে না পারার জন্য থ্যাংক ইউ। এবারে দেখো, এবারে কি আছে, এবারে দেখো, তত আসৌ ঈদৃশম প্রাচ্ছনম কিমপি স্থানম লব্ধুম সর্বত দৃশম বিপরয়ামাসহ যত্র স চৌর অপক্রমণম যাবৎ ক্ষেমন নিবৃত তিষ্ঠেত। এবারে কি বলা হচ্ছে, তত আসৌ ঈদৃশম প্রাচ্ছনম কিমপি স্থানম লব্ধুম সর্বত দৃশম বিপরয়ামাসহ যত্র স চৌর অপক্রমণম যাবৎ ক্ষেমন নিবৃত তিষ্ঠেত। এটাকে এভাবেও পড়া যায়, ততঃ আসৌ ঈদৃশম প্রাচ্ছনম কিমপি স্থানম লব্ধুম সর্বত দৃশম বিপরয়ামাসহ যত্র স চৌর অপক্রমণম যাবৎ ক্ষেমন নিবৃত তিষ্ঠেত। যেহেতু অলিপূর্বা চিন্তা করলো বা অলিপূর্বা চিন্তা করলো যে যেহেতু এখানে রাজার পুরুষেরা বা রাজার অনুচরেরা বা অন্যান্য লোকজন এই বনের মধ্যে কি করে না, চলাফেরা করে না, সেহেতু কি হতে পারে, অশ্বারোহী দস্যু হতে পারে। এরকম চিন্তা ভাবনা করে অলিপূর্বা কি করলো, যে তার যে দৃষ্টি চারিদিকে ছড়িয়ে দিল। এরকম করে চারিদিকে ছড়িয়ে দিল কেন, কোনো একটি গোপন জায়গা খোঁজার জন্য। কি খোঁজার জন্য বলতো? গোপন জায়গা বলতে লুকাবে। কে লুকাবে বলতো? অলিপূর্বা লুকিয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত সেই চোরেরা, সেই অশ্বারোহী চোরেরা সেই জায়গা থেকে বেরিয়ে না যাচ্ছে,
কোন জায়গা থেকে বেরিয়ে নেওয়া যাচ্ছে? অলিপূর্বা যেই জায়গায় কাঠ কাটতে গেছে, ঠিক আছে, বা অলিপূর্বা যেই জায়গায় জ্বালানি কাঠ কাটছে সেই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত চোরেরা বেরিয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজেকে গোপন রাখা মানে নিজেকে লুকিয়ে রাখবে বা লুকিয়ে থাকবে, এরকম একটি জায়গা খোঁজার জন্য অলিপূর্বা তার দৃষ্টিটা, তার যে দৃষ্টি চারিদিকে ছড়িয়ে দিল, মানে খোঁজাখুঁজি করছে এমন এমন করে, ঠিক আছে, যাতে যতক্ষণ পর্যন্ত তারা বেরিয়ে না যায় নিজেকে সেফ রাখা যায় বা নিশ্চিন্তে থাকা যায়, তাই না, নিশ্চিন্তে থাকা যায়। আচ্ছা, বোঝা যাচ্ছে? তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে এই প্যারার মাধ্যমে, আবারও একবার রিপিট করে দিচ্ছি, যে তারপর কোনো একদিন অলিপূর্বা প্রতিদিনের মতো জ্বালানি কাঠ কাটার জন্য বনে গিয়েছিল, সেখানে অনেক কাঠ কেটেছিল বা অনেক জ্বালানি কাঠ কেটেছিল। তারপর কি হয়েছিল, হঠাৎ দূরের আকাশে অলিপূর্বা একে বেঁকে আসা ধুলো রাশি তার দৃষ্টিগোচর হলো বা অলিপূর্বা দেখতে পেল। তারপরে অলিপূর্বা চিন্তা করলো যে আচ্ছা, যেহেতু এই জঙ্গলে এই বনে রাজার অনুচরেরা বা অন্যান্য লোকজনেরা চলাফেরা করে না, সেহেতু অশ্বারোহী দস্যু হতে পারে, অশ্বারোহী দস্যু হতে পারে। আর এই দস্যুদের যে ঘোড়ার যে পায়ের খুর আছে সেই খুরের দ্বারাই এই ধুলো রাশিটা উড়ছে। তারপরে এরকম চিন্তা ভাবনা করতে করতে অলিপূর্বা কি করলো, যে নিজেকে গোপন রাখার জন্য, মানে সে লুকিয়ে থাকবে, চোরেরা সেই জায়গা থেকে বা দস্যুরা বা অশ্বারোহী দস্যুরা সেই জায়গা থেকে চলে না যাওয়া পর্যন্ত নিজেকে গোপন রাখার জন্য অলিপূর্বা কোনো একটি জায়গা খোঁজার জন্য তার দৃষ্টিটা চারিদিকে ছড়িয়ে দিল বা খোঁজাখুঁজি করছে, যাতে তারা বেরিয়ে না যাওয়া পর্যন্ত নিজেকে সেফ রাখতে পারে বা অলিপূর্বা নিশ্চিন্তে থাকতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, যারা এই ভিডিওটি তোমরা দেখলে, যদি এই ভিডিওটি দেখে একটু উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরি ওম লিখে পাঠাবে। আর হ্যাঁ, এই হরি ওম বলতে সংস্কৃত ভাষায় হাই হ্যালো বলি আমরা, হাই হ্যালো, বা এই যে স্ক্রিন টাচ মোবাইলগুলো রিসিভ করার পর হ্যালো, এটাকে তোমরা কি বলতে পারো, হরি ওম বলতে পারো, ঠিক আছে। এই হরি ওম কোনো দেবতার নাম নয়, কিন্তু আগে বলে দিচ্ছি তোমাদেরও, হ্যাঁ তোমাকেই বলছি, যে ভিডিওটা দেখছো তাকেই বলছি, এই হরি ওম কোনো দেবতার নাম নয়, হাই হ্যালো। তো ঠিক আছে, একটুও যদি ভিডিওটি দেখে উপকৃত হও অবশ্যই কি করবে, হরি ওম লিখে পাঠাবে। আর হ্যাঁ, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।